মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই আশা করি ভালো আছো। পূর্বের ক্লাসে আমরা যে অংশটা পড়ছিলাম বা আমরা আলোচনা করছিলাম, সেই অংশটা আমরা সম্পূর্ণ সমাপ্ত করতে পারিনি। কিছুটা আমাদের বাকি থেকে গেছিল। তো তোমরা তো সবাই আজকে দেখলাম সবাই খুব ভালো করে বলতে পেরেছো। যে কয়েকজন একটু সমস্যা হচ্ছে, একটু আটকে যাচ্ছে, আশা করি তারাও ধীরে ধীরে পরের ক্লাসে তারা ভালো করে জেনে আসবে, সেটা বুঝে আসবে। এবং এখনো যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে পূর্বের বা পূর্ববর্তী ক্লাসগুলো নিয়ে, তোমরা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারো, আমাকে বলতে পারো, জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদের জন্য যে কোনো সমস্যার সমাধান করতে পারবো। ঠিক আছে? আমরা আগের দিন জেনেছিলাম যে ভারতবর্ষে যে স্বাভাবিক উদ্ভিদ, তাই তো? তাহলে এই স্বাভাবিক উদ্ভিদগুলো যখন প্রকৃতির নিয়মে হচ্ছে এবং এই প্রকৃতির নিয়মে হওয়ার সাথে সাথেই মানুষের বিভিন্ন দৈনন্দিন মানুষের বিভিন্ন কাজে সেগুলো কিন্তু লাগছে, তাই তো? মানুষের কাজে এগুলোকে আমরা খুব ব্যাপকভাবে ব্যবহার করছে মানুষ। মানুষ তার নিজস্ব প্রয়োজনে ব্যবহার করছে। দেখা গেল কোথাও অত্যাধিক হারে ব্যবহার করছে, কোথাও নিয়ন্ত্রিত হারে ব্যবহার করছে। কিন্তু এত অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধির জন্য এই অরণ্য ব্যবস্থা বা এই বৃহৎ অরণ্য আজকে কিন্তু বিপদের সম্মুখীন। তোমাদের কি মনে হয় আমাদের এখানে গাছপালা বা স্বাভাবিক উদ্ভিদ বা আমরা যেগুলো রোপণ করি সেগুলো কি যথেষ্ট পরিমাণে আছে বলে আমরা মনে হয়? তোমাদের কি মনে হয় সেটা? যথেষ্ট পরিমাণে নেই। কেন নেই? কেন এই কথাটা মনে হলো যথেষ্ট পরিমাণে গাছপালা লক্ষ্য করা যায় না? কারণ দিনকে দিন পরিবেশ দূষণের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, তাই তো? ঠিকই বলেছো। এবং বাতাসে যে দূষিত এই পরিবেশে যে দূষিত পরিমাণটা, সে পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। আমাদের ভারতবর্ষের যদি দূষিত দিক থেকে আহ একটা শহরের নাম কেউ বলতে পারবে? দিল্লি। ভারতবর্ষের রাজধানী হচ্ছে আমাদের ভারতবর্ষের, মানে দূষিত দিক থেকে 1 নম্বরে চলে গেছে। কিছুদিন আগে সেখানটাতে সেই রাজ্য সরকার কি করেছিল, মানে প্রত্যেক দিন যাতে সব প্রাইভেট গাড়ি রাস্তায় না বেরোয় সেই জন্য জোর আর বিজোড় সংখ্যা দ্বারা গাড়ি কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। বা এই যে লকডাউন চলে গেল, দেখবে লকডাউনে তো সেভাবে গাড়ি, মানুষজন, অফিস কাছারি কিছুই চলেনি, সম্পূর্ণ স্তব্ধ ছিল। তো তখন কিন্তু পরিবেশের বেশ খানিকটা উন্নতি ঘটেছিল বলা যেতে পারে। কিন্তু তারপরে আবার সেই আগের অবস্থাতেই ফিরে গেছে। ঠিক আছে? তো আমি প্রথম যে ছবিটা তোমাদের দেখিয়েছিলাম, সেভ দ্য ফরেস্ট, অর্থাৎ আমাদের এই বন জঙ্গলকে বাঁচাতে হবে, বাঁচানোর পন্থা অবলম্বন করতে হবে। তো আমরা তো স্বাভাবিক উদ্ভিদ কোথায় আছে জেনেছি, আমাদের কত কাজে লাগে আমরা জেনেছি, আমাদের কি কি ভাবে এই স্বাভাবিক উদ্ভিদ আমাদের সাহায্য করছে প্রতিনিয়ত সেগুলো আমরা জেনেছি। তার পাশাপাশি আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে আমাদের এই স্বাভাবিক উদ্ভিদ যদি আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে পারি, বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আগামী ভবিষ্যৎ আমাদের সুন্দরভাবে এই সবুজ পৃথিবী দেখতে পাবে, বা আমরাও হয়তো সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করে এগিয়ে চলতে পারবো। ঠিক আছে? প্রথম ছবি দিয়েছিলাম সেভ দ্য ফরেস্ট। দেখো তারপরে যে কিছু ক্যাপশন আমি এখানে তোমাদের সামনে দেখিয়েছি, নিড ফর ফরেস্ট কনজারভেশন, যে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে বা প্রয়োজন আছে। এটা ছবিটা দেখো, ছবিটার মধ্যে একটা হাতের মধ্যে গাছকে, একটা বৃক্ষকে দেখানো হয়েছে। কেন? কারণ এই গাছটাকে মানুষের সাহায্যে, মানুষের নিজস্ব প্রয়োজনে
এবং পরিবেশের স্বার্থে এই গাছটাকে মানুষকে বাঁচিয়ে রাখতে হচ্ছে, তাই না? তো আজকে আমাদের যে অংশটা আমরা পড়ছিলাম স্বাভাবিক উদ্ভিদ, সেই স্বাভাবিক উদ্ভিদকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারবো সেইগুলো আজকে আমরা জানবো। এই স্বাভাবিক উদ্ভিদের আজকে তৃতীয় অংশ। আজকে পড়লে স্বাভাবিক উদ্ভিদ, যে ভারতের স্বাভাবিক উদ্ভিদ, সম্পূর্ণ এই অংশটা আমরা সমাপ্ত করতে পারবো। তো চলো দেখি আমরা কিভাবে অরণ্যকে আমরা সংরক্ষণ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, অরণ্য সংরক্ষণ, সংরক্ষণ মানে কি বোঝায় একটু আমাকে কেউ বলো তো। সংরক্ষণ বললে বাঁচিয়ে রাখা বলা যেতে পারে, তাই তো? অন্য কিছুর আঘাত থেকে তাকে সেফ রাখা বলা যেতে পারে, এরকমই। এবং যেটুকু আছে সেটুকুই যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমরা অপচয় না করি, তাই না? যদি তোমার কাছে কিছু টাকা থাকে, তোমার বাবা মা বা তোমাদের বাড়ির লোক কেউ ধরো তোমাকে কিছু পরিমাণ টাকা দিয়েছে, আমি ধরি 100 টাকাই দিয়েছে, তা সেই 100 টাকা আমি কি প্রয়োজন ছাড়াই একদিনে সবকিছু খরচা করে, খেয়ে বলো বা যে কোনো কিছু খরচা করে একদিনেই কি তোমরা সেটাকে সেই টাকাটাকে শেষ করে দাও, খরচ করে দাও? করি না। কেন করি না? আজকে অল্প কিছু খেলাম, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, এই করে আমরা বেশ কিছুদিন টাকাটাকে সংরক্ষণ করে তারপরে আমরা ধীরে 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 করছি। তো সেই রকমই ভাবে যদি পরিবেশকেও আমরা সেরকম ভাবি, তো সেটাকেও কিন্তু আমরা সঠিকভাবে বজায় রাখতে গেলে সংরক্ষণ, অরণ্য সংরক্ষণ হবে, অর্থাৎ অরণ্যের যে পরিমাণ ছিল সেটা সঠিক পরিমাণে বজায় থাকবে, ঘাটতি হবে না। ঠিক আছে? তার পাশাপাশি পরিবেশও সঠিক বজায় থাকবে। ঠিক আছে? তো সেই জন্য বলা হচ্ছে কি, সুষ্ঠুভাবে পরিমিত অরণ্য সম্পদের ব্যবহার করতে হবে এবং বৃক্ষরোপণ করতে হবে। ঠিক আছে? যদি কোথাও অরণ্য সম্পদের পরিমাণ হ্রাস পেয়ে যায় মানুষের প্রয়োজনে, আসবাবপত্র বা বিভিন্ন কাজে, জ্বালানির জন্য, তাহলে সেখানে আবার পুনরায় বৃক্ষরোপণ করতে হবে, করে অরণ্যের সঠিক পরিমাণটা বজায় রাখতে হবে। এই পদ্ধতিটাই অরণ্য সংরক্ষণ বলা হচ্ছে। ঠিক আছে? তো আমরা প্রথম দিনই তোমাদেরকে বলেছিলাম আমাদের ভারতবর্ষের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে। এখানটাতে কি হয়, এখানটাতে মূলত এই অরণ্য সম্পর্কেই গবেষণা করা হয়, কিভাবে নষ্ট হয়ে যাওয়া অরণ্য বা বনাঞ্চল বা বনভূমি সেটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো, কিভাবে মানুষ এই অরণ্যকে ধ্বংস করা ছাড়াও নিজস্ব প্রয়োজন মেটাতে পারবে, অর্থাৎ বিকল্প কিছু ব্যবহার, বিকল্প অনেক কিছু করে অরণ্যকে বাঁচিয়ে রাখা যায়, সেগুলো ধীরে ধীরে আমরা জানবো। তো এই কাজগুলো এই অরণ্য গবেষণাগার কেন্দ্র করে থাকে। ঠিক আছে? তো আমি মূল অংশে ঢোকার আগে তোমাদের প্রথম ছবিটা একটু দেখার জন্য বলছি সবাইকে। দেখো, প্রথম যে ছবিটা, একটা গাছকে যদি মানুষের মতো করে ভাবা হয়, দেখো কার্টুনটাকে এইরকম ভাবে করা হয়েছে, মানুষের মতো করে গাছটা কি করছে, ক্ষমা ভিক্ষা, মানে ভিক্ষা চাইছে বা হাত জোড় করছে, নিবেদন করছে কিছু, তাই না? কিন্তু মানুষটা দেখো তার নিজস্ব প্রয়োজনে সে কিন্তু ওই কুঠার দিয়ে বা অস্ত্র দিয়ে গাছটার মধ্যপ্রান্তে বারবার আঘাত করছে। আমাদেরকে যদি কেউ আঘাত করে, আমাদের কি লাগবে? লাগবে। তাহলে গাছে যখন আমরা গাছ আঘাত করি, তখন তারা কিন্তু হয়তো প্রকাশ করে না, কিন্তু সেটা আঘাত তো লাগছে, তাই না? তো এইটা আমি এইবার কিভাবে অরণ্য সংরক্ষণ করব তার পদ্ধতিগুলো আছে। প্রথমে বলছে অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন রোধ করতে হবে। স্বাভাবিকভাবেই বৃক্ষচ্ছেদন, আমরা তো বৃক্ষরোপণই করতে পারি না, তাহলে বৃক্ষচ্ছেদন আমরা কেন করব? বৃক্ষচ্ছেদন করব আমরা কোনগুলো? যেগুলো দেখা গেল একটা পরিণত বয়স চলে এসছে, ঠিক আছে,
যে এইবার এই গাছটা কাটলে এখান থেকে প্রচুর পরিমাণে আমরা আসবাবপত্র পেতে পারি বা অন্যান্য ছোটখাটো ডালপালা দিয়ে জ্বালানি কাজে ব্যবহার করতে পারি, তখন সেইগুলোকে তখন আমরা বৃক্ষরোপণ করতে পারবো। কিন্তু দেখা গেল এখন যেটা দেখা যাচ্ছে, বর্তমানে জনসংখ্যার পরিমাণ এত বৃদ্ধি পাচ্ছে বা পেয়েছে, তার জন্য কি হচ্ছে, অরণ্যের পরিমাণ কমে যাচ্ছে। দেখো আমি আগের দিনও মাটির যখন করছিলাম, বা তোমরা কিছু কিছু পড়ে এসছো, জলদূষণ, মৃত্তিকা দূষণ, পরিবেশ দূষণ, শব্দ দূষণ, সবকিছু কিন্তু এই জনসংখ্যা বৃদ্ধি একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। কারণ দেখো জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথেই সবকটি কারণ কিন্তু পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছে। জনসংখ্যা যখনই বৃদ্ধি হচ্ছে, তার প্রভাব গিয়ে পড়ছে প্রথমে খাদ্যের ওপরে। তাহলে যেটুকু খাদ্য জমি ছিল, শস্য জমি ছিল, সেখান থেকে আমাদের সম্পূর্ণ চাহিদা আমরা মেটাতে পারছি না। ঠিক আছে, তাহলে সেই পরিমাণ বাড়াতে হচ্ছে, বাড়াতে গেলে কি করছে, অরণ্যের ওপরে তার আঘাত করছে। এবং অরণ্য শুধু যে কৃষি জমি দিয়েই অরণ্যকে আমরা নিধন করছি তাও নয়, বাসস্থান থাকতে হবে জনসংখ্যা যখন বৃদ্ধি পাচ্ছে। পূর্বে আমরা বাবা ঠাকুরদা কাকাদের মুখে শুনতাম একান্নবর্তী পরিবার, অর্থাৎ একটা পরিবার একটা জায়গাতেই একসঙ্গে বসবাস করত, কিন্তু এখন আমরা দেখি সেই পরিবার আর নেই। সব পরিবার ছড়িয়ে ছিটিয়ে গেছে, ছোট্ট ছোট্ট ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তো যার জন্য বাসস্থানের পরিমাণটাও বেড়ে গেছে, মানুষের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই জন্য দিনের পর দিন দেখা যাচ্ছে অরণ্যের পরিমাণ কমে যাচ্ছে। তো এইটাকে আমাদের বন্ধ করতে হবে। ঠিক আছে, তারপরে ২ নম্বর অংশে কি বলছে, কাঠের জ্বালানির পরিবর্তে বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি। ভেরি গুড, এটা খুব ভালো কথা বলা হয়েছে। দেখো কাঠের জ্বালানির জন্য আমরা যথেচ্ছভাবে যেখানে সেখানে বনে জঙ্গলে গিয়ে গাছগুলো কেটে দিচ্ছি, কিন্তু দেখা গেল সেই গাছটা সেই মুহূর্তে না কাটলেও হয়ে যেত। তো যদি আমরা এর বিকল্প কিছু ব্যবহার করে থাকি, দেখা গেল এই যে কাঠের জ্বালানি মূলত দরিদ্র দেশ এবং উন্নত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর বেশি লক্ষ্য করা যায়। তো কি বিকল্প জ্বালানি আছে তোমরাই বলো তো। এখন তো শহরে আমরা থাকি, তো শহরে মনে হয় না আর কাঠের জ্বালানি খুব কম ব্যবহার হয়, মানে 1% বলতে গেলে। আমরা বেশিরভাগ কি ব্যবহার করছি, গ্যাস, তাই তো। তারপরে এখন নিত্য নতুন আমরা ইলেকট্রিকের উপর নির্ভর করে মাইক্রোওভেন এসছে, ইন্ডাকশন এসছে, রাইস কুকার এসছে, ফ্রায়ার এসছে, অনেক ধরনের গ্যাজেটস এসছে যেগুলোর দ্বারা আমরা অল্প সময়ের মধ্যে রান্না করতে পারছি। তাহলে এর দ্বারাও কিন্তু ব্যাপক পরিমাণে গাছের যে সংখ্যা সেটাকে আমরা বজায় রাখতে পারছি। এবং শুধু এই এইগুলোই নয়, আগে দেখা যেত যে হোটেল যা বা যে বড় বা ফুটপাতে যে বিভিন্ন চায়ের দোকানের দোকান, সেগুলোতেও কাঠের বা মিষ্টির দোকান, কাঠের পরিবর্তে এখন ঘুঁটে বা কয়লার যে জ্বালানি সেগুলো কিন্তু ব্যবহার হচ্ছে। হয়তো এগুলোর দ্বারা পরিবেশ দূষিত হচ্ছে, কিন্তু অরণ্য নিধনের পরিমাণ একটু হলেও কম লক্ষ্য করা যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে দুটো আমরা পয়েন্ট আলোচনা করলাম কিভাবে আমরা অরণ্য সংরক্ষণ করতে পারি। এরপরে হচ্ছে ৩ নম্বর পয়েন্ট আসছি, সেটা হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে। যখন মৃত্তিকা সংরক্ষণ আমরা আলোচনা করেছিলাম, তোমরা একটু মাথায় রাখো, মৃত্তিকা সংরক্ষণের ক্ষেত্রেও কিন্তু এই রকম আজকে যে পয়েন্টগুলো আলোচনা করছি তার মধ্যে অনেকগুলোই কিন্তু তখন আমরা আলোচনা করেছিলাম। তাহলে দেখো আমরা নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করলে শুধু যে একটা জিনিস হয় তাই নয়, মৃত্তিকা পাশাপাশি পরিবেশ, অরণ্য সবকিছুকে আমরা সার্বিকভাবে বাঁচিয়ে রাখতে পারি। ঠিক আছে, তো কি বলা হচ্ছে, পশুচারণকে নিয়ন্ত্রণ করতে হবে।
দেখো আমি ছবিটার মধ্যে দেখিয়েছি, যদি আমরা সমগ্র বা যে ক্ষেত্র রয়েছে, মানে ঘাস ক্ষেত বা তৃণভূমির ক্ষেত্র রয়েছে, সব জায়গায় যদি আমরা পশুকে ছেড়ে না দিয়ে যদি একটা নির্দিষ্ট অংশ করি, সেই জায়গাটা একটা বেড়া দিয়ে বেঁধে রাখি, সেখানটাতে মানুষ সেই ঘাসগুলোকে কেটে নিয়ে এসে তাদেরকে যোগান দিল, বা যে খাটাল বলা হয় সেখানেও নির্দিষ্টভাবে গরুগুলোকে রেখে ঘাসগুলো নিয়ে এসে সেখানে যোগান দেওয়া হলো, তাহলে কিন্তু এই অরণ্য নিধন বা তৃণভূমিগুলো আমরা রক্ষা করতে পারবো। কারণ এই গবাদি পশুরা যখন নির্দিষ্ট জায়গায় এই ঘাস বা তৃণলতাগুলো খেতে যায়, তার পাশাপাশি তারা যা কিছু দেখে, দেখা যায় ছোট্ট গাছ সেটাকেও খেয়ে মুড়ো করে দেয়, তাহলে সেই গাছটার বৃদ্ধি ব্যাহত হয়ে গেল, পরিবেশে একটা গাছের সংখ্যা কমে গেল। তাহলে এইগুলোকে আমরা পশুচারণকে নিয়ন্ত্রণ করে সহজেই আমরা এগুলোকে বন্ধ করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? দেখবে এখনো যে বিভিন্ন কিছু কিছু জায়গায় গোয়াল ঘর বা গবাদি পশু যারা পরিচালনা করে, দেখা গেছে যে ঘাস বিভিন্ন জায়গা থেকে কেটে নিয়ে এসে তারা ওই গবাদি পশুর সামনেগুলোকে দিচ্ছে, পশুগুলোকে আর বাইরে নিয়ে যেতে প্রয়োজন পড়ছে না। ঠিক আছে, বা যদি ওপেন ক্ষেত্র হয়, ওপেন জায়গা যদি হয়, সেখানটা তো একটা বেড়া দিয়ে পশুগুলোকে আটকে রাখা হলো, তারা মানে খোলা হাওয়ার মধ্যে থাকলো, খোলা পরিবেশে থাকলো, সেখানেও অন্য জায়গা থেকে কেটে আনা ঘাস লতা পাতা সেখানে দিয়ে বা গাছের পাতা দিয়ে সেখানে তাদের যে খাদ্যের চাহিদা তাদের মেটানো হচ্ছে, এর পাশাপাশি পরিবেশকেও আমরা বাঁচাতে পারছি। ঠিক আছে, অপরিণত বৃক্ষছেদন হ্রাস, কথাটার মধ্যেই দেখো তোমরা বুঝতে পারছো, অপরিণত বৃক্ষছেদন হ্রাস, তাহলে একটু আগে আমি যেটা বলছিলাম যে ছোট ছোট যে গাছগুলোকে, যেগুলো আমরা রোপণ করছি, সেই গাছগুলোকে কিন্তু কাটলে চলবে না। দেখবে যদি একটা ছোট গাছ কাটি, তাহলে সেইখান থেকে আমাদের সার্বিকভাবে চাহিদা পূরণ হচ্ছে না। দেখা গেল একটা বৃহৎ গাছ কাটলে একটা বৃহৎ গাছ 10টা ছোট গাছের সমান, তাহলে একটা গাছের পরিবর্তে আমরা যখন 10টা গাছ কাটছি, তাহলে পরিবেশ থেকে কিন্তু 10টা গাছের সংখ্যা কমে যাচ্ছে, তাই না? বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এরপরে হচ্ছে দাবানল প্রতিরোধ। দাবানল এই কথাটা প্রথম কেউ কি শুনছো না আগে শুনেছো? শুনেছো, তো আমাকে একটু বলো দাবানল বলতে কি বোঝো? হ্যাঁ, ঠিকই বলেছো। যখন বন জঙ্গলের মধ্যে শুকনো লতা পাতা তাদের ঘর্ষণের ফলে বা মানুষের কোনো মানে কার্যকলাপ ছাড়াই যখন আগুন লেগে যায়, সেটাকে দাবানল বলা হয়। এই দাবানল এখন প্রকৃতির কাছে একটা খুব বড়, বা যে কোনো সরকারের কাছে, মানুষের কাছে বড় চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন চ্যালেঞ্জিং বিষয়? কারণ এই দাবানল যদি একবার কোথাও লেগে গেছে, সম্প্রতি হয়েছিল খুব সহজে এই ব্রাজিল আর আমাজনে, সম্প্রতি দেখা গেছিল লকডাউন টাইমে, তো সেটাকে প্রতিরোধ করতে সেই সরকার হিমশিম খেয়ে গেছিল। কারণ বৃহৎ অরণ্য, আমরা জানি আমাজন সব থেকে বড় অরণ্য, তো সেটাকে খুব সহজেই আগুনটাকে প্রতিরোধ করা যায় না, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে সেইখানকার বন্য প্রাণী তাদেরকে অন্য জায়গায় যতটা যদি সময় পাওয়া যায় অন্য স্থানে স্থানান্তরিত করতে হবে, বা যদি আমরা যে আগাছা ডালপালা এগুলো আছে সেগুলো যদি একটু আমরা পরিষ্কার করতে পারি, কিন্তু বন জঙ্গলের আগাছা মনে হয় না পরিষ্কার করা অতটা সহজ। এছাড়াও যদি কিছু বিকল্প ব্যবস্থা এইটুকু আমরা করতে পারি, যে বিকল্প স্থানে স্থানে, এখানে যেমন আমাদের শহরাঞ্চলে বা গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় কিছু কিছু অন্তর যে বিভিন্ন দমকল কেন্দ্র স্থাপন করা হয়েছে কোথাও আগুন লেগে গেলে বাঁচানোর জন্য, কিন্তু বন জঙ্গলে সেটা তো করা যায় না, মানে দমকল কেন্দ্র, কিন্তু হয়তো আমরা অনেক কিলোমিটার পর পর একটা জলাশয়, সেই জলাশয়ের কাছাকাছি কোনো অংশে, অর্থাৎ যেখানে দাবানল লাগার প্রবণতা থাকে, সেগুলো আমরা সেখানে পাম্প রাখলাম নির্দিষ্টভাবে, রেখে সেগুলোর দ্বারা আমরা সাহায্য নিতে পারি। দেখো এই যে ছবিটা,
এখানে দেখানো হয়েছে, এই ছবিটা দেখো একটা হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে জল ছিটানো হচ্ছে। তাহলে পার্শ্ববর্তী কোনো জলাশয় থেকে জল তোলা হচ্ছে, জল তুলে সেইখানটায় গিয়ে উপর থেকে জল নিচে দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে কিছুটা হলেও দাবানলকে যাতে আমরা রোধ করতে পারি সেটা করা হচ্ছে। সর্বোপরি আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্ক থাকতে হবে। ঠিক আছে, এর হচ্ছে রাসায়নিক ও জৈবিক উপায়ে অরণ্য বা বৃক্ষে রোগ প্রতিরোধ করতে হবে। সেটা কিরকম? দেখা গেল এই যে কিছু কিছু গাছ একটা মধ্য বয়সে এসে বা অল্প যখন লাগানোর কিছুদিন মানে রোপণ করার কিছুদিন পরেই যদি সেই গাছটা কোনো কীট পতঙ্গ দ্বারা পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়, তাহলে সেটাকে রক্ষা করার দায়িত্বও কিন্তু আমাদের। তো তখন সেগুলো কীটনাশক স্প্রে বা বিভিন্ন আগাছানাশক, তার গোড়ায় যদি আগাছা হয় আগাছানাশক বা কীটনাশক স্প্রে দিয়ে সেই বৃক্ষগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, যাতে ক্ষতিগ্রস্ত না হয়। যেহেতু বৃক্ষটা বড় হলে পরিবেশের ব্যাপক কাজে লাগবে, পরিবেশের কাজে তার সে নিজে থেকেই লাগাতে নির্দিষ্টভাবে প্রয়োজন মেটাতে পারবে। ঠিক আছে, এবং বিভিন্নভাবে রোগ প্রতিরোধ ওষুধ ব্যবহার করে সেইগুলোকে আমাদের প্রতিহত করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা 6টা পয়েন্ট কিন্তু আলোচনা করলাম এই অংশে। পশুচারণ নিয়ন্ত্রণ, অপরিণত বৃক্ষচ্ছেদন হ্রাস, দাবানল প্রতিরোধ, আর রয়েছে রাসায়নিক ও জৈবিক উপায়ে অরণ্য বৃক্ষের রোগ প্রতিরোধ। এতক্ষণ বুঝতে কারোর কি কোথাও কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, এরপরে এই অরণ্য সংরক্ষণের আর 3টি অংশ রয়েছে: বনসৃজন আর হচ্ছে পুনঃবনসৃজন। কি সেটা? বনসৃজন যেটা বনকে আমরা মানে আবার নতুন করে যেটা বৃক্ষরোপণ সেটাকেই বলা হচ্ছে। আবার বলা হচ্ছে বৃক্ষচ্ছেদনের পরে যে পরিমাণ বা যত সংখ্যক গাছ আমরা কেটে ফেলেছি বা কেটে দিয়েছি, সেই জমিতেই আবার সেই সংখ্যক গাছ বা যদি পারা যায় আরো বেশি সংখ্যক গাছ আমাদেরকে রোপণ করতে হবে। তাহলেই কিন্তু পরিবেশে গাছের সংখ্যা, পরিবেশের যে ভারসাম্য সেটা কিন্তু আমরা বজায় রাখতে পারবো। আমাদের প্রয়োজন হচ্ছে, অবশ্যই প্রয়োজন হচ্ছে, প্রয়োজনের জন্যই মানুষ বৃক্ষচ্ছেদন করছে, কিন্তু সেই প্রয়োজনটাকে কিন্তু মিটিয়ে দিতে হবে। ঠিক আছে, অরণ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিণত ও নির্বাচিত বৃক্ষচ্ছেদন কর্মসূচি গ্রহণ। কি করা হচ্ছে? বিভিন্ন ধরনের আইন করা হয়েছে বা মানুষকে উৎসাহ দেওয়ার জন্য অনেক রকম বিশ্ব পরিবেশ দিবস আছে, অরণ্য পালন সপ্তাহ আছে। এগুলোর মাধ্যমেও আমরা নির্দিষ্ট জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু নিজেদের উদ্যোগে হোক বা সরকারি বিভিন্ন কাজে হোক আমরা সে কাজগুলো করতে পারি, বৃক্ষরোপণ করতে পারি। ঠিক আছে, বা যে আমাদেরকে নির্বাচন করতে হবে যে কোন বৃক্ষগুলোকে বৃক্ষচ্ছেদন করা যাবে। যে কোনো বৃক্ষ, আগেই বললাম ছোট ছোট বৃক্ষ কিন্তু কেটে ফেললে হবে না। সর্বোপরি মানুষের অংশগ্রহণ। দেখো নিচের ছবিগুলো দেখো, এই যে জঙ্গলের পাশে একটা মানুষ বৃক্ষরোপণ করছে, কেন করছে? কারণ নির্দিষ্ট পরিমাণে বৃক্ষ সেখান থেকে কেটে ফেলা হয়েছে এবং সেখানে আবার নতুন করে বৃক্ষরোপণ করা হচ্ছে, এবং এটা একটা খুব ভালো একটা পজিটিভ দিক আমরা বলতে পারি। এবং এই যে তার পাশের ছবিটা দেখো, ফাঁকা জায়গাতে সব মানুষ এবং নির্দিষ্ট লাইন করা হয়েছে, লাইন করে গ্রামের সব মানুষ বা সেটা এনজিও হতে পারে, সরকার বা বিভিন্ন বেসরকারি সংগঠনের দ্বারা হতে পারে, মানুষ গ্রামের দিক থেকে হতে পারে, ক্লাবের তরফ থেকে হতে পারে, স্কুলের তরফ থেকে হতে পারে, কোনো কর্মসূচি গ্রহণ করে এই পতিত জমি বা ফাঁকা জমিতে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। এবং সর্বোপরি আমাদের মানুষকে অংশগ্রহণ করতে হবে এবং মানুষকে ব্যাপকভাবে সচেতন হতে হবে। মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু আমাদের এই বৃক্ষ বা আমাদের এই অরণ্য ব্যবস্থাকে আমরা টিকিয়ে রাখতে পারবো না। ঠিক আছে, তো এখানে আমি আরো একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে আমাদের শুধুমাত্র একটা বৃক্ষ রোপণ করলাম
বৃক্ষরোপণ করার পরেই আমাদের কিন্তু দায়িত্ব শেষ হয়ে যাবে না। তোমরাও যদি বৃক্ষরোপণ করো, কোথাও করে থাকো, সেটাকে সঠিকভাবে তার পর্যালোচনা অর্থাৎ তাকে পর্যবেক্ষণ করতে হবে, যাতে কোনো পশুর দ্বারা হোক, পোকামাকড়ের দ্বারা হোক, বা যদি প্রাকৃতিক কোনো কারণে হোক, ঝড় ঝঞ্ঝার জন্য হোক, সেই গাছটার যাতে ক্ষতি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ ছোট অবস্থা দেখা গেল একটা বেড়া দিয়ে দেওয়া হলো, যাদের গাছ থেকে কোনোভাবে আঘাত না পায়, সহজে বেড়ে উঠতে পারে। ঠিক আছে, যদি দেখা গেল গাছটা একটু মানে শুকিয়ে যাচ্ছে, তাহলে সেটা জৈব সার বা রাসায়নিক সার প্রয়োগ করতে হবে সেটাতে। ঠিক আছে, তো এটাই বলার যে কোনো যদি বৃক্ষরোপণ আমরা করি, যতদিন না সেটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, ততদিন আমাদের কিন্তু সেই গাছটার প্রতি দায়িত্ব শেষ হয়ে যাবে না। ঠিক আছে, সম্প্রতি দেখলাম যে আমাদের তো বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কর্মসূচি চলতেই থাকে সারা বছর ধরে। এই উন্নয়ন করতে গিয়ে দেখা গেল অনেক সময় সবুজের নিধন হচ্ছে। ঠিক আছে, নির্বিচারে সবুজ নিধন হয়, এর জন্য অনেক আন্দোলনও হয়েছে, প্রচুর আন্দোলন হয়েছে। সেগুলো আমরা অন্য কোনো দিন আলোচনা করব, আজকের বিষয় সেটা নয়। তো এই আমাদেরকে মনে রাখতে হবে, সবুজকে বাঁচিয়েই তবেই কিন্তু প্রকৃত উন্নয়ন হবে। এবং এখন সরকার সেদিকেও, যে কোনো সংস্থা বা যে কোনো সরকার সেদিকেও বিশেষভাবে নজর দিচ্ছে। দেখা গেল কোনো জাতীয় যে রাস্তাগুলো রয়েছে, ন্যাশনাল হাইওয়ে, সেগুলো যখন সম্প্রসারণ করা হচ্ছে, তার জন্য যে কটি সংখ্যক গাছ কেটে ফেলতে হচ্ছে বা বৃক্ষচ্ছেদন করতে হচ্ছে, সমপরিমাণ গাছ আবার অন্য কোথাও গিয়ে রোপণ করতে হচ্ছে। এবং এগুলো করা হচ্ছে, গ্রিন ট্রাইব্যুনাল বলে একটা আদালত রয়েছে, তাদেরও নির্দিষ্ট কিছু আইন তারা বা সরকারকে তারা নির্দেশ দিতে পারে, সেগুলোর জন্য তারা কিন্তু করছে। সম্প্রতি দেখছিলাম দুদিন আগে নিউজ পেপারে, হাওড়া স্টেশনের একটা প্ল্যাটফর্মে সম্প্রসারণ করার জন্য 7টা গাছ, খুব বড় বড় 7টা গাছ, পরিণত গাছ, 7টা গাছকে কেটে ফেলতে বাধ্য হয়েছে। কিন্তু সেই গাছগুলোকে তারা কিন্তু সম্পূর্ণভাবে নিধন করেনি। গাছগুলোর ডালপালা প্রথমে ছেঁটে নেওয়া হয়েছে, ছেঁটে নিয়ে আগে গাছগুলো কোথায় স্থানান্তরিত করা হবে, আবার পুনর্রোপণ করা হবে, সেটাকে বেছে নেওয়া হয়েছে। সেখানে গর্ত করে সেখানে নির্দিষ্ট পরিমাণ জৈব সার জল দিয়ে রেডি করে রাখা হয়েছে, এবং এই পুরাতন গাছগুলোকে ক্রেনের সাহায্যে তুলে গাড়ি করে নিয়ে গিয়ে সেখানে গিয়ে সে বড় বড় গাছগুলো, এবং খুব বড় বড়, অনেক বড় ডালপালা হয়ে আছে বা তার গুঁড়িও অনেকটাই বড়, শিকড় সমেত, সেইগুলোকে সেখানে আবার রোপণ করা হয়েছে। তো আমাদেরকে এই জিনিসগুলো কিন্তু খুব পজিটিভ দিক, এগুলো দেখতেও ভালো লাগে, বা এগুলো দেখে যাতে অন্য যে কোনো সংস্থা বা আমরা নিজেরাও যাতে উজ্জীবিত হই, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা কেউ একটু আমাকে বলো, কারা কারা বৃক্ষরোপণ করেছো? নিজে হোক, নিজে কেউ কোনোদিন কোনো গাছ রোপণ করেছো? আচ্ছা, ঘরে টবের মধ্যে তোমাদের বাড়িতে অনেক গাছ আছে, ভেরি গুড। আর কেউ করেছো কোনো ক্লাবের মধ্যে? বা আমরা একটা নির্দিষ্ট দিন আছে জানো তো, বিশ্ব পরিবেশ দিবস কবে বলো তো? সেটা আমি পরে বলছি, আমি তো জানো কিনা আমি জিজ্ঞাসা করছি। 5ই জুন, তাই তো? তো বিশ্ব পরিবেশ দিবসেও কিন্তু বিদ্যালয়ের থেকে বা সরকারি তরফ থেকে, পঞ্চায়েত থেকে কর্মসূচি গ্রহণ করা হয়। নির্দিষ্ট দেখা গেল গ্রামের মধ্যে চারা রোপণ বিলি করা হচ্ছে, বা বিদ্যালয়ের কর্মসূচি গ্রহণ করে বিদ্যালয়ের চারিপাশে বা রাস্তার পাশে পাশে বৃক্ষরোপণ করা হচ্ছে। ঠিক আছে, তো এইগুলো যখনই এই উদ্যোগগুলো হবে, যখনই কোথাও শুনবে বা যদি নাও শুনে থাকো, নিজেরা বন্ধুদের মধ্যে উদ্যোগ নিয়ে চাঁদা তুলে হোক বা কোনো কারো সাহায্য নিয়ে হোক, যে কোনো জায়গায় প্রতিটি জমিতে কিন্তু বৃক্ষরোপণ করতে হবে, এবং এই উদ্দেশ্যটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সামাজিক বনসৃজন, এই যে অরণ্য সংরক্ষণ বললাম, তো দুটো পদ্ধতির মাধ্যমে, সামাজিক বনসৃজন এবং কৃষি বনসৃজন, এই দুটি পদ্ধতির মাধ্যমে আমরা অরণ্যকে সঠিকভাবে বাঁচিয়ে রাখতে পারি।
তো কি সামাজিক বনসৃজনটা কি বলছে? পরিবেশের সুস্থতা, জীবজগতের ভারসাম্য বজায় রাখা এবং শহর ও গ্রামাঞ্চলের সামাজিক এবং তার পাশাপাশি অর্থনৈতিক সামগ্রিক উন্নতির লক্ষ্যে এবং নির্ধারিত অরণ্য সীমার বাইরে, অর্থাৎ যেহেতু অরণ্য যেখানে আছে তারও বাইরে গিয়ে আরো বৃদ্ধি করতে হবে। যখন জনগণের সহায়তায় সরকারি, অর্থাৎ জনগণই করবে, শুধু যে সরকারি নির্দেশ সরকারি নেতা মন্ত্রী এসে করবে তা তো নয়, নেতা মন্ত্রী একটা গাছ এসে রোপণ করে চলে যাবে, কিন্তু সেটাকে দেখভাল বা আমাদেরকে সেটা রক্ষণাবেক্ষণ করতে হবে। সেই জন্য বলা হচ্ছে জনগণের সহায়তায় সরকারি এবং বেসরকারি উদ্যোগে পতিত জমি হতে পারে, অব্যবহৃত জমি হতে পারে, এবং সেগুলো বিশেষ বিশেষ বৃক্ষরোপণের মাধ্যমে বনভূমি সংরক্ষণ এবং নতুন বনভূমি সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। স্বাভাবিক উদ্ভিদ তো পড়ার সময় আমরা প্রথমে পড়েছিলাম মানুষের কোনো সাহায্য ছাড়াই প্রাকৃতিক নিয়মে জলবায়ুর উপর নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে। তো মানুষের দ্বারা কি কোনোদিন কোনো বন সৃজন বা বড় বনভূমি গড়ে তোলা সম্ভব? তোমাদের কি মনে হয়? সম্ভব নয় না? এটা সম্ভব, এটা করে দেখিয়েছে একজন ব্রাজিল দম্পতি, তারা স্বামী স্ত্রী। আমি দেখাচ্ছি সেটা তোমাদেরকে। অসম্ভব বলে কিছু হয় না, মানুষ যদি মনে করে সম্ভব করব তাহলে কিন্তু আমরা সম্ভব হবেই যে কোনো কিছু। তো এখানে একটা শব্দ এখানে বলি, জে.সি. ওস্টবি প্রথম এই সামাজিক বনসৃজন কথাটি ব্যবহার করেছিল। কবে করেছিল এই সামাজিক বনসৃজনের সূচনা কবে হয়েছিল? 1976 সালে। এই সামাজিক বনসৃজনের উদ্দেশ্য কি আছে? আচ্ছা দেখবে তোমরা যখন রাস্তায় বা কোনো দেখা গেল ফাঁকা জায়গায় বা যখন মাঠে খেলা করো রোদ্রের মধ্যে, তখন যখন ক্লান্ত হয়ে যাও তখন তোমাদের কিসের প্রয়োজন পড়ে? গাছের ছাওয়ায় একটু আশ্রয় নেওয়ার প্রয়োজন পড়ে, তাই না? মনে হয় যে গাছের ছায়ায় একটু যাই, গাছের ছায়ায় গিয়ে একটু আশ্রয় নেই। মানুষ গাছের ছায়া খোঁজে, আশ্রয় খোঁজে, কিন্তু মানুষ কোনোদিন গাছ রোপণ করতে যায় না, মানুষ গাছ কাটার দিকে চলে যায়। তো এই চিন্তা ভাবনার পরিবর্তন আমাদের আনতে হবে। কি কি এর লক্ষ্য বা উদ্দেশ্য আছে? দেখো দুটো ছবি দেখো, এই যে পতিত জমি, অব্যবহৃত জমি, যেখানটা হয়তো 100টা বৃক্ষ রোপণ করলে হয়তো 10টা বৃক্ষ শেষ অবধি মানে পরিণত বয়স অবধি যাবে না, কিন্তু বাকি 90টা বৃক্ষ তো পরিবেশের কাজে লাগাতে পারবে, পরিবেশের নির্দিষ্ট মানে বিভিন্ন প্রয়োজন মেটাতে পারবে পরবর্তীকালে। এবং রাস্তার দুপাশে দেখো যদি গাছ থাকে, সেই রাস্তায় কিন্তু চলা অনেকটা মনোরম হয়। যদি বাইক গাড়ি নিয়ে যাই ততটাও কিন্তু গরম আমাদের মানে মালুম হয় না, অনুভব হয় না। তো কি কি করতে হবে আমাদেরকে? প্রথমে বলা হচ্ছে পতিত এবং অব্যবহৃত জমিতে গাছ লাগাতে হবে। একদম শুরু থেকে বলে আসছি। গ্রামবাসীদের রান্না ও অন্যান্য প্রয়োজনে ব্যবহারের জন্য যে কাঠ আছে সরবরাহকারী, সেই গাছগুলোকে আমরা রোপণ করতে পারি। অর্থাৎ বড় বড় বৃক্ষ যেগুলোকে আমরা কোনো মূল্যবান কাজে লাগাবো, সেইগুলো যাতে জ্বালানির কাজে ব্যবহার না হয় সেটাকে লক্ষ্য রাখতে হবে। জাতীয় সড়ক ও রাজ্য সড়কের দুপাশে ছায়া প্রদায়ী বৃক্ষরোপণ, যেটা আমি বলছিলাম, ছবিটা দেখো, বড় বড় রাস্তার দুপাশে আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে যাতে ছায়া দেয় যে গাছগুলো, বড় বড় গাছ। রেল লাইন, খাল, হ্রদ ও পুকুরের ধারেও আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে। ঠিক আছে? রোপণ করা গাছ থেকে ফল, কাঠ এগুলো সংগ্রহ আমরা করতে পারি। তাহলে যে গাছগুলো রোপণ করলাম যদি সেখান থেকে ফল আসে, ফল আমরা সংগ্রহ করতে পারি আমাদের নিজের পুষ্টি যোগানোর জন্য, তাহলে দেখো সব দিক থেকে কাজে লেগে যাচ্ছে। ঠিক আছে? আবার অনেক সময় এই গাছগুলো থেকে, এই গাছের ছাল থেকে বিভিন্ন রকম ঔষধ আমরা তৈরি করতে পারি, যেগুলো আমরা পূর্বের অংশে পড়েছিলাম, তাই না? আচ্ছা, আর কি কি লক্ষ্য উদ্দেশ্য আছে? বলা হচ্ছে প্লাইউড ও কাগজ শিল্পে কাঠের যোগান বাড়ানো। তাহলে এই যে কাগজ শিল্প, প্লাইউড শিল্প, এগুলো কাঠের যোগান আমরা বাড়াতে পারি গাছ বৃক্ষরোপণ করে। পশু খাদ্যের যোগান বৃদ্ধি করার জন্য বৃক্ষরোপণ করতে হবে। যে লতা গুল্ম পাতা, গাছের পাতা যেগুলো গৃহপালিত পশু খায় সেগুলোকে আমরা যোগান দিতে পারি। সর্বোপরি কি হবে? গ্রামীণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক উন্নয়ন হবে।
ঠিক আছে? তাহলে এই যে মানুষ যখন সরকার থাকে বা পঞ্চায়েত থেকে যে গাছগুলো দেওয়া হবে বৃক্ষরোপণের জন্য, সেগুলো মানুষ কর্মসংস্থান পেল, সরকারি প্রকল্প যেহেতু, তারা যদি নির্দিষ্ট লেবার করে সেখান থেকে তাদের কিছু আয় হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে। ঠিক আছে? মাটি এবং জলের সংরক্ষণ করতে হবে। মাটি যদি সঠিকভাবে থাকে এবং এই বৃক্ষ রোপণ করলে মাটি সব থেকে ভালো সংরক্ষণ হয়, মাটি সহজে ধুয়ে যায় না। এছাড়াও গ্রাম ও শহরের বড় বড় রাস্তার ধারে জনসাধারণের দৃষ্টিনন্দন গাছ লাগাতে হবে। দেখবে এখন প্রায় অনেকে যারা ফ্ল্যাটে বসবাস করে, অ্যাপার্টমেন্টে বসবাস করে, তারা কিন্তু টবের মধ্যে তাদের বাড়ির সৌন্দর্যায়ন বৃদ্ধি করছে। দেখো দুটো ছবি এখানে দেখো, দুটো ছবি দেখে একটু অবাক লাগছে না? এটাকে আমরা বলি ভার্টিক্যাল গার্ডেন, অর্থাৎ উল্লম্ব ভাবে। দেখো শহরের যে নির্দিষ্ট ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভারের পিলার রয়েছে, এই পিলারে একটা নির্দিষ্ট পদ্ধতিতে জাল জড়িয়ে সেখানে বীজ দিয়ে বা লতা পাতাগুলোকে দিয়ে সেগুলোকে আমরা একটা বাগানের মতো সৃষ্টি করতে পারছি। এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল গার্ডেন। বা এখন বিভিন্ন বিল্ডিং এও এরকম ভাবে লতা গুল্ম বিভিন্ন পাতা রয়েছে, যদি আমরা সেখানে রোপণ করি নির্দিষ্ট অংশে, এবং ওই ঠিকটা নিচের যে মাটি আছে সেখানে যদি রোপণ করি এবং আমরা যদি সঠিকভাবে পরিচালনা করি, তাহলে এরকম ভাবে বিল্ডিং এর চারিদিকে কিন্তু সেটা ছেয়ে যেতে পারে। এবং এখানে তোমার দুটো সুবিধা হবে। একটা যেমন সৌন্দর্যায়ন হচ্ছে, এইটার পাশাপাশি যে বাড়িটা ব্যাপক পরিমাণে গরমের জন্য গরম হয়ে যেত, হিট হয়ে থাকতো, ঘরে বসা যেত না, এসি ব্যবহার করতে হতো, তাহলে এসি কে আমরা সেখানে কম ব্যবহার করতে পারি, ঘর কিন্তু ঠান্ডা থাকবে। ঘর ঠান্ডা থাকবে তো? তাহলে বোঝা গেল সামাজিক বনসৃজনের উদ্দেশ্য কি কি রয়েছে আমাদের কাছে। পরের অংশে কি আছে দেখি। পরের অংশে বলছে স্থান সমূহ, কোথায় কোথায় আমরা এই সামাজিক বনসৃজন করতে পারবো। তো আমি এটা একটু তোমাদের বলে দিই, তারপরে ছবির অংশগুলো যাচ্ছি, বা ছবিগুলো তোমরা দেখতে থাকো। কৃষি জমির আশেপাশে পতিত অব্যবহৃত জমি, যেখানে আমরা চাষবাস করার পরে জমিতে আমরা চাষ করছি না, সেই ফাঁকা জমিতে আমরা কিছু পরিমাণ বৃক্ষরোপণ করতে পারি। জমির যে আল বা বাঁধ রয়েছে, দুটো জমির মাঝখানে সীমানাবর্তী যে আল রয়েছে, সেখানে আমরা বৃক্ষরোপণ করতে পারি। রেল লাইন বা সড়ক পথের দুপাশেও ফাঁকা জমি রয়েছে, সেখানেও আমরা গাছ রোপণ করতে পারি। নদী বা খালের পাড়, সেখানেও গাছ রোপণ করতে পারি। ধর্মস্থল, শিক্ষা কেন্দ্র, অফিস, আদালত চত্বর, এই যে উন্মুক্ত স্থানগুলো রয়েছে, সেখানেও আমরা বৃক্ষরোপণ করতে পারি। শ্মশান, কবরস্থান, সমাধিক্ষেত্র, খোয়াই ও বধ্যভূমি। খোয়াই বধ্যভূমি বলতে বোঝাচ্ছে যেখানটায় ব্যাডল্যান্ড রয়েছে, ঠিক আছে, মরুভূমি এবং উপকূলীয় বালিয়াড়ি প্রান্তাদেশ। তো মরুভূমির যে সীমানাবর্তী অংশগুলো রয়েছে, সেখানেও আমাদের বৃক্ষরোপণ করতে হবে, তা মরুভূমির বিস্তার না ঘটতে পারে। ঠিক আছে? তো এই জায়গাগুলোতে, অর্থাৎ আমরা কি বুঝলাম, যেখানেই ফাঁকা জায়গা আছে সেই জায়গাগুলো যাতে শুধুমাত্র অব্যবহৃত অবস্থায় পড়ে না থাকে, কেউ যাতে নোংরা আবর্জনা গিয়ে না ফেলে, সেইখানে আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে পরিবেশের স্বার্থে। ঠিক আছে? দেখবে সম্প্রতি আইপিএল কারা কারা দেখেছো? অনেকেই দেখেছো। তো আইপিএল এ সেমিফাইনাল থেকে একটা বিসিসিআই একটা উদ্যোগ নিয়েছে। কি উদ্যোগ? একটা করে যদি ডট বল হয়, একটা ডট বলের জন্য 500 করে গাছ তারা রোপণ করবে বলেছে। ঠিক আছে? অব্যবহৃত জমিগুলো আছে সেইখানটাতে গাছগুলো রোপণ করার তারা কর্মসূচি নিয়েছে পরিবেশের স্বার্থেই। তো আমাদেরকে এরকম ভাবে এগিয়ে আসতে হবে পরিবেশের স্বার্থে। ঠিক আছে? এখানে কি কি গাছ আমরা রোপণ করতে পারি? ইউক্যালিপটাস, আকাশমণি, ক্যাসুরিনা, নিম, কাঠভুজ, এরা প্রভৃতি গাছ আমরা রোপণ করতে পারি। তোমাদের একটু আগে যেটা বলছিলাম, নিজ উদ্যোগে একটা বনভূমি তৈরি করতে হবে। প্রথম ছবিটা দেখো, 2001 সালের একটা ছবি আর 2019 সালের একটা ছবি। 2001 সালে ছবিটা সম্পূর্ণ পতিত হয়েছিল, ব্যাডল্যান্ড হয়েছিল এবং সম্পূর্ণ রুক্ষ শুষ্ক অবস্থায় ছিল। পাশের ছবিটা দেখো, এই যে স্বামী স্ত্রী উভয়ে তারা একটা সংকল্প নিয়েছিল যে এই জায়গাটাকে আমরা পরিবর্তন করবই,
এবং এই যে 18 বছর বা 19 বছর ধরে তারা কিন্তু নিরলস পরিশ্রম করে গেছে, করে দেখো তারা কিন্তু সেই রুক্ষ শুষ্ক জমি থেকে তারা সবুজ বনান্তরে, সবুজ বনভূমি তারা রূপান্তর করতে পেরেছে। এটা একটা মহৎ উদ্যোগ। মানে এত বড় উদ্যোগ, তাদেরকে শুধু ধন্যবাদ দিয়ে মানে মানুষ ক্ষান্ত হবে না। খুব বড় একটা উদ্যোগ, এবং আমরা যদি বড় বৃহৎ ক্ষেত্রে না পারি, ছোট ছোট ক্ষেত্রে 2টো 4টে 5টা বৃক্ষরোপণ করে এটা আমাদেরকে দায়িত্বটা পালন করতে হবে। পরের ছবিটা দেখো। সর্বোপরি স্কুলের যে তোমরা যে বিদ্যালয়ের শিক্ষার্থী, তোমাদেরকে ব্যাপক পরিমাণে একটা সচেতনতা অংশগ্রহণ করতে হবে এবং বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করতে হবে। এটা স্কুল চত্বরে বৃক্ষরোপণ করা হচ্ছে, ঠিক আছে? এরকম ভূমিকা বা এরকম কার্যকলাপ আমাদের নিতে হবে। এরপরে রয়েছে কৃষিজ বনসৃজন। কি বলছে? যে কৃষক দ্বারা তার নিজ অধিকারভুক্ত যে কৃষি জমি রয়েছে বা বসত জমি রয়েছে, কৃষিকাজের সঙ্গে সঙ্গে যখন তার কাঠ, সবুজ সার, ভেষজ দ্রব্য, ফলমূল আহরণের জন্য বৃক্ষরোপণ করবে এবং যে বনসৃজন তৈরি হবে সেটাকে কৃষি বনসৃজন বলা হবে। তাহলে বোঝা গেল, একজন কৃষক তার নিজের কৃষি জমির পাশাপাশি সে যখন ফলমূল, কাঠ, সবুজ ঘাস, ভেষজ দ্রব্য, যে কোনো কিছু আহরণের জন্য সে যখন নিজ জমিতে গাছ রোপণ করবে, তার দ্বারা যে বনসৃজন হবে সেটাকে বলা হচ্ছে কৃষিজ বনসৃজন। এর উদ্দেশ্য দুটো আছে, একটা হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্য আর একটা হচ্ছে পরিবেশগত উদ্দেশ্য। দেখবে গ্রামের যে বাড়িগুলো রয়েছে, সেই গ্রামের বাড়িগুলো কিন্তু অনেকটাই গরমের সময় অনেকটা কম গরম তাদের সহ্য করতে হয়, কারণ চারিপাশে সবুজের একটা বন জঙ্গল আমরা লক্ষ্য করতে পারি। সেখানে সেইভাবে অতটা গরম শহরের মতো লক্ষ্য করা যায় না। ছবিগুলো দেখো, ছবিগুলো এটা কিন্তু গ্রামেরই অংশ। গ্রামে এরকম কিন্তু ব্যাপক হারে গাছপালা রোপণ করা যায়, এটাই বলা হচ্ছে, যাতে তার নিজের জমিতে সে রোপণ করতে পারে। এই দেখো একটা বাগান বাড়ি, বাগান বাড়ির চারিপাশেও এরকম ভাবে বৃক্ষরোপণ করা হয়েছে। এখান থেকে সে অর্থনৈতিকভাবে এই গাছ কাঠগুলো বিক্রি করে ফলমূল পেয়ে সেগুলো বিক্রি করতে পারবে, জ্বালানি কাঠ হিসেবে বিক্রি করতে পারবে, করলে সেগুলো কিন্তু তার থেকে একটা অর্থনৈতিক উন্নয়ন সে লাভ করতে পারবে। ঠিক আছে? তো কি কি আছে? ব্যক্তিগত কর্মসংস্থান, আয় বৃদ্ধি করা ও জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। 100 বার হবে যেটা বললাম এক্ষুনি। জ্বালানি কাঠের যোগান নিশ্চিত করতে পারবে, গৃহস্থালির ফলমূল শাকসবজি যোগান দিতে পারবে, জৈব সার উৎপাদন করতে, অর্থাৎ এই পাতাগুলো যদি ফেলে রাখা যায় সেখান থেকে জৈব সার উৎপাদন হবে। গৃহপালিত যে পশু, তার গৃহপালিত পশুর খাদ্যের যোগানও নিশ্চিত করতে পারবে, ভেষজ গাছগাছড়া উৎপাদন করতে পারবে এবং এর সঙ্গে ভেষজ বিভিন্ন গাছগাছড়া সে তৈরি করতে পারবে। পরিবেশগত উদ্দেশ্য কি আছে? অব্যবহৃত বা পতিত জমি যেটা রয়েছে সেটাকে আমরা উদ্ধার করতে পারছি, অর্থাৎ সেই জমি রুক্ষ শুষ্ক হয়ে পড়ে থাকছে না, সবুজ বনান্তরে পরিণত হচ্ছে, বনভূমির পরিমাণ বৃদ্ধি করা যাচ্ছে, আর ভূমি ক্ষয় নিবারণ করা যাচ্ছে। যে বৃষ্টি হলে বা ব্যাপক বন্যা হলে যে মাটি ধুয়ে চলে যাচ্ছে, যদি গাছ লাগানো থাকে তাহলে কিন্তু সেই পরিমাণ মৃত্তিকা ক্ষয় আর হবে না। কোথায় কোথায় করা যেতে পারে? জমির আল বা বাঁধ, দেখো ছবিগুলো দেখো, ছবিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। জমির আল বা বাঁধ, গ্রামের বিভিন্ন রাস্তা, এগুলোতে করতে পারি। জমির আল বা বাঁধে কি লাগাতে পারি আমরা? ইউক্যালিপটাস, সোনাঝুরি, আকাশমণি। পতিত যে জমি রয়েছে, নিম, কদম, শাল, শিশু, মেহগনি, এগুলো আমরা লাগাতে পারি। তোমাদের নির্দিষ্ট যে বাগান রয়েছে, বাগানের মধ্যে ফলমূলের গাছ অর্থাৎ কলা, লেবু, কুল, কাঁঠাল, আম, জাম, নারকেল, এগুলো আমরা রোপণ করতে পারি। বাড়ির ফাঁকা স্থানে সুপারি গাছ, শিশু, আকাশমণি গাছ রোপণ করতে পারি। পুকুর পাড় রয়েছে, পুকুর পাড়ে দেখবে মাটি অনেক সময় ধুয়ে পুকুরে চলে যায়, সেগুলোকে ধরে রাখার জন্য নারকেল গাছ, ভালো সুপারি গাছ, চালতা, আম, এগুলো আমরা করতে পারি। বাড়ির উঠোনে বাসক, নয়নতারা, তুলসী, কালমেঘ, যেগুলো ভেষজ দ্রব্য, তোমার বাড়ি থেকে অসুস্থ হয়ে যায়, এখান থেকে তুমি কিছুটা হয়তো উপশম পেতে পারো। তুলসী গাছ, কালমেঘ, বাসক, নয়নতারা, এগুলো থেকে উপশম আমরা পেতে পারি। তাহলে এই গাছগুলোকে আমরা রোপণ করতে পারি।
তাহলে এতক্ষণ যা বললাম কারোর কি বুঝতে কোথাও কোনো অসুবিধা হচ্ছে? একদম সহজ জিনিস। দেখো, সামাজিক বনসৃজন আর কৃষিজ বনসৃজন পার্থক্য আমি এখানে দেখিয়েছি। এটা যেটা বলেছি সেটা এখানে খুব সুন্দরভাবে বলার রয়েছে, সামাজিক আর কৃষি বনসৃজন, ঠিক আছে? সেটাই এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এখানটায় আমি জাস্ট দুটো জিনিস একটু বলবো কয়েকটা। বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ পালন করা হয়, আর জাতীয় অরণ্য সপ্তাহ পালন করা হয় 8 থেকে 14ই জুলাই, ঠিক আছে? আর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। তো এই তারিখগুলোকে কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এতক্ষণ আমরা যা পড়লাম সেখান থেকে নির্দিষ্ট কিছু বা বাছাই করা কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে নোট ডাউন করে নাও, এবং পরবর্তী ক্লাসে এগুলোকে আমি তোমাদের থেকে জিজ্ঞাসা করব, যেমন প্রত্যেকদিনই জিজ্ঞাসা আমরা করি, কে কতটা পারছো সেটা আমি দেখব। তো আজকের ক্লাস আমাদের এইখানেই সমাপ্ত। আবার পরবর্তী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে আমাদের দেখা হবে। তোমরা সবাই ভালো করে পড়াশুনো করবে এই জিনিসটি যেটা আমি বললাম, ঠিক আছে? পরের দিন আমাদের দেখা হবে। থ্যাংক ইউ।